নমস্কার, একিভি টিভি প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে সিঁদুরের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে সেই সচেতনতার বার্তা দিলেন তিনি। একযোগে তিনি বোঝালেন সিঁদুর ও পরিবেশের মাহাত্ম্য। তিনি লিখলেন, সম্প্রতি যখন গুজরাট সফরে গিয়েছিলাম, সেখানে কচ্ছে থাকাকালীন আমার সঙ্গে একদল মহিলা এসে দেখা করেছিলেন। ওনারা 1971-এর প্রত্যক্ষদর্শী। ওদের দাদা, ছেলে, স্বামীরা সেই যুদ্ধে গিয়েছিলেন, কেউ কেউ শহীদ হয়েছিলেন। তারাই আমাকে এই সিঁদুরের চারাটি উপহার দিয়েছিলেন। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের বাসভবনে এটি রোপণ করলেন তিনি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে 15টি একগুচ্ছ সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন হয়। এদিন আগরতলা থেকে রেলে করে কুমারঘাট যান তিনি। এরপর কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, আর এই উন্নয়ন ধারাকে হাতিয়ার করে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা 15টি একগুচ্ছ সরকারি প্রকল্পের রিমোট টিপে ভার্চুয়ালি উদ্বোধন করেন। তার মধ্যে 10টি সরকারি ইমিগ্রেশনে উদ্বোধন করেন, যাতে ব্যয় হয়েছে 6,11,00,000 টাকা। এছাড়া 5টি ফাউন্ডেশনে উদ্বোধন করেন, তাতে ব্যয় হয়েছে 20,39,77,000 টাকা। এদিন অনুষ্ঠানের পূর্বে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়াম প্রাঙ্গণে তমাল গাছের চারা রোপণ করেন মুখ্যমন্ত্রী। তারপর মূল অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলার জেলা শাসক, ঊনকোটি জেলার পুলিশ সুপার ও মহকুমা শাসক সহ গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আমাদের সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করছে, আর এই কাজ শুধু আমরা করতে পারছি আপনাদের সমর্থনের কারণে। এই সরকারের উপর আপনাদের সমর্থন আছে। বিজেপি সরকারকে আমার মনে হয় না এখান থেকে কেউ সরাতে পারবে, কিন্তু এই সরকারকে অনেকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, যেটা তারা করতে পারবে না বলে তিনি জানান। কিন্তু সেই কাজটা আমরা করছি, এবং সেটা একমাত্র আমরা কেন করতে পারছি, যে আপনাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম, রাজনীতির পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে এনএলএফটি এবং এটিটিএফটির সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয় যে এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকবে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু মানে আবার ওনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতির দিক গেছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। ত্রিপুরায় কমিউনিস্ট ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। জনগণ সরকারের সুযোগ সুবিধা পান, সেটা কমিউনিস্টরা কখনো চায়নি। কমিউনিস্টের কাছে রাষ্ট্রের কোনো মূল্য নেই, তাদের কাছে ইউনিয়ন করাটাই মূল লক্ষ্য। আগরতলা টাউন হলে ত্রিপুরা অনিয়মিত DWS পাম্প অপারেটর সংঘের উদ্যোগে সাংগঠনিক সম্মেলনে বৃহস্পতিবার একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলা টাউন হলে ত্রিপুরা অনিয়মিত DWS পাম্প অপারেটর সংঘের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত সাংগঠনিক সম্মেলনে কমিউনিস্টকে এক হাত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তার কটাক্ষ, কমিউনিস্টরা সবসময় গরিবের দোহাই দেয়, আবার সেই কমিউনিস্টরা গরিবদের থেকে চাঁদা তোলে।
সাম্প্রতিককালে বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য কোনো কমিউনিস্ট নেতাদের দেখা যায়নি। রাজ্যে কমিউনিস্টদের শাসনকাল থাকতে উল্টো তারা গরিবের কাছে চাঁদা আদায় করত। এদিন তিনি আরও বলেন, তারা জনগণের কাছে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তারা মিথ্যা কথায় পারদর্শী। তার অভিযোগ, জনগণের স্বার্থে কখনো কমিউনিস্ট কাজ করেনি। পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি দেওয়া পূরণ একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারবেন। তিনি বলেন, ত্রিপুরায় কমিউনিস্ট ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করে জনগণকে রাজপথে আন্দোলনে নামিয়ে দেওয়ার কাজ করেছেন তারা। কারণ জনগণ সরকারি সুযোগ সুবিধা পান, সেটা কমিউনিস্ট কখনো চায়নি। তার কটাক্ষ, কমিউনিস্টের কাছে রাষ্ট্রের কোনো মূল্য নেই, তাদের কাছে ইউনিয়ন করাটাই মূল লক্ষ্য। ভারতে বসে কমিউনিস্টরা চীনের দালালি করে বলে দাবি করেন সাংসদ বিপ্লব কুমার দেব। মিথ্যে কথা বলার জম এগুলো। তার জন্য আমার সামনে যারা বসে আছে, এদের জন্য রাষ্ট্র সর্বোপরি। রাষ্ট্র থাকলেই আপনার ছেলে মেয়ে থাকতে পারবে, আপনার অস্তিত্ব থাকবে। কমিউনিস্টরা সবসময় গরিবের দোহাই দেবে, আর কমিউনিস্টরা গরিবের চাইতে চাঁদা তুলে নিজের পেট পালে। আজকে এখানে ফ্লাড হয়েছে, সামান্য ফ্লাড হয়েছে আগরতলাতে। একটা কমিউনিস্টের নেতাকে বিস্কিট দিতে দেখিনি। যদি কমিউনিস্টের সত্তা থাকতো, বরং তার লাল সাগরে বেরিয়ে যেত, উল্টা চাঁদা তুলতো মেলার মাঠে। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.meins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। প্লাস্টিক পরিবেশের শত্রু, তাই সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার অতি সত্বর বন্ধ করতে হবে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনে রাজ্যবাসীকে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব কাগজের ব্যাগ ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজভবনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন রাজ্যপাল। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোটা বিশ্বে পরিবেশ দিবস পালন করা খুবই জরুরি। গাছ কেটে কেটে পরিবেশকে নষ্ট করা হচ্ছে। বিভিন্ন দেশ পরিবেশকে সবুজায়নের ব্যাপারে আলাপ আলোচনা করলেও কেউ সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে না। দেশের বড় বড় শহরে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তা প্রায় সকলেরই জানা। প্লাস্টিক পরিবেশের শত্রু, তাই সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার অতি সত্বর বন্ধ করতে হবে বলে রাজ্যপাল জানান। वर्ल्ड एनवायरमेंटल डे ये पूरे विश्व में करने का है, इसका बहुत जरूरी है।
जड़ काट काट के एक्सप्लॉयटेशन बहुत हो रहा है पूरा विश्व में। हर कंट्री इसको ग्रीनरी बनाने के लिए बात करते हैं, मगर इम्प्लीमेंट करने में बहुत पीछे होते हैं, उससे पोल्यूशन ज्यादा होते हैं। अभी बड़े बड़े सिटीज में कैसा पोल्यूशन हो रहा है ये सबको मालूम है। त्रिपुरा एक ग्रीन इसमें रिच स्टेट है, इसको ऐसे ही आगे भी लेके जाने का है। और ग्रीन स्टेट आगे लेके जाते समय और एक भी अपना मन में रखना है कि ये प्लास्टिक जो है वो एनवायरमेंटल के विरुद्ध है, शत्रु है। तो ये प्लास्टिक यूसेज में आम पब्लिक उसको कोऑपरेट करके जो गवर्नमेंट का पॉलिसीज है उसको इम्प्लीमेंट करने के लिए अब खुद उसको कैसे रोकना ये सोचने का है। प्लास्टिक पहली चीज, सिंगल प्लास्टिक यूज जो है उसको तुरंत बंद करना है। और अल्टरनेटिव जो है, अल्टरनेटिव्स बहुत आए हैं, जूट है, पेपर है, बाकी के जो भी है उससे यूज करने का है। तो मैं आम पब्लिक को यही रिक्वेस्ट करता हूँ कि प्लास्टिक को यूज करना बंद करो और एनवायरमेंटल इसमें ग्रीनरी डेवलप करने के लिए हर घर में इसको कैसा अपन ज्यादा ये कर सकते हैं उसके लिए सोचना है। রাজ্যে খাদ্যদ্রব্যের কোনো শর্টেজ নেই, রাজ্যে বাফার স্টক যথেষ্ট মজুত রয়েছে। বর্তমানে বিভিন্ন খাদ্যশস্যের যে মজুত রয়েছে তা সন্তোষজনক, কোনো ধরনের কোনো কিছুর ক্রাইসিস নজরে আসেনি এখনো। বৃহস্পতিবার জানালেন রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি এমনটাও জানান যে সম্প্রতি খাদ্য দপ্তরে যে পণ্যের জন্য ফুড ইন্সপেক্টরকে নিযুক্তি দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবার জন্য সিপার্ডে 5 দিন ব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কর্মসূচিতে আলোচনা এসেছে যে আধিকারিকদের ভূমিকা কি হবে, কিভাবে পরিস্থিতিকে সামাল দিতে হবে, তাদের কর্তব্য কি থাকবে। রিসোর্স পার্সনরা আলোচনা করবে তাদের দায়িত্ব, কর্তব্য, ভূমিকা কি হবে ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে। এছাড়া দপ্তরের অধিকর্তা সহ উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে উঠে এসেছে যে রাজ্যে খাদ্যশস্যের যে বাফার স্টক রয়েছে এতে কোনো কমতি নেই। স্টক আমাদের অ্যাভেলেবেল রয়েছে, বর্তমানে বিভিন্ন খাদ্যশস্যের যা স্টক ত্রিপুরাতে রয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি এবং এখন পর্যন্ত কোনো ধরনের ক্রাইসিস কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের নজরে আসেনি বা কোনো কমপ্লেন আসেনি। যেটা আলোচনা এসছে আজকের এই অনুষ্ঠানে সেটা যে অফিসারদের ভূমিকা কি হবে এবং কিভাবে পরিস্থিতিকে সামাল দিতে হবে এবং আমাদের কর্তব্য কি থাকবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা এসছে। কারণ আপনারা জানেন যে নতুন যে 15 জন ফুড ইন্সপেক্টর আমাদের টিপিএসসির মাধ্যমে যারা নতুন নিয়োগপত্র পেয়েছে তাদেরকে এখান থেকে আজকে থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে, আগামী 5 দিন ব্যাপী সেটা চলবে এবং রিসোর্স পার্সনরা বক্তব্য রাখবে, তাদের প্রফেশনালিজম, তাদের ডিউটি, তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে দপ্তরকে নিয়ে সেই বিষয়ে তাদেরকে আলোচনা করা হবে। তো আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে। কলকাতার ভিক্টোরিয়া স্ট্রিট স্থিত ত্রিপুরা ভবনে 35তম বিশ্ব পরিবেশ দিবস পালন করল ত্রিপুরা স্বনামধন্য সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। এদের ত্রিপুরা ভবনের বাগানে 2টি ফল গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণে ত্রিপুরা ভবনের সমস্ত কর্মীবৃন্দের উপস্থিতিতে ফল গাছ রোপণ করেন ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার দীপরাজ রায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার বিশিষ্ট শিক্ষক মনোজ রায়। প্রসঙ্গত গত 3 বছর যাবৎ শিক্ষক মনোজ রায় কলকাতার ত্রিপুরা ভবনগুলিতে বৃক্ষরোপণ করছেন। বৃক্ষরোপণ শেষে শিক্ষক মনোজ রায় তাঁর বক্তব্যে বিশ্ব উষ্ণায়ন রুখতে প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসাতে বৃক্ষরোপণের মাধ্যমে কিচেন গার্ডেন গড়ে তোলার আহ্বান জানানোর পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য জনগণকে আহ্বান জানান। ত্রিপুরা ভবনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের পরিবারও অংশগ্রহণ করেন। এদিন আমি মনোজ রায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার ত্রিপুরার কনভেনার। আজকে বিশ্ব পরিবেশ দিবস।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর কলকাতার প্রিটোরিয়া স্ট্রিট স্থিত ত্রিপুরা ভবনে আমাদের সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ করি। তো এইবারও আমি এসেছি বৃক্ষরোপণ করতে। আমার সঙ্গে আছেন ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্ট কমিশনার দীপরাজ রায় মহোদয় এবং হিন্দুস্তান ট্রাভেলসের কর্ণধার পরীক্ষিত দে মহোদয়। তো আমরা আসলে বার্তা দিতে চাইছি যে প্রত্যেকের বাড়িতে বৃক্ষরোপণ করা উচিত। দিন দিন বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, এটা থেকে পরিত্রাণ পাবার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। সবাই যেন প্রত্যেকের বাড়িতে বৃক্ষরোপণ করে। তো এর জন্যই আমরা সবাইকে সচেষ্ট থাকতে হবে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা নেড়ে র্যালির সূচনা করেন রাজ্য বিদ্যুৎ নিগমের সচিব অভিষেক সিং সহ নিগমের বিভিন্ন আধিকারিকরা। র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিবেশ বান্ধব বিদ্যুৎ পরিচালিত গাড়ি ও স্কুটির মাধ্যমে র্যালিটি সংগঠিত করা হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ নিগমের সচিব তার ভাষণে বলেন, প্রতি বছরে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি নানা কর্মসূচির মাধ্যমে। কখনো আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি, তা কখনো আমরা জনসংখ্যা নিয়ে কথা বলে থাকি, আবার কখনো আমরা বিদ্যুৎ শক্তি সংরক্ষণ নিয়ে কথা বলে থাকি। সবকিছু মিলিয়ে পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সেটাই মূল উদ্দেশ্য বলে তিনি জানান। जल संचय के बारे में बात करते हैं, कभी हम लोग एनर्जी सेविंग के बारे में बात करते हैं, कभी हम लोग पेड़ लगाने के बारे में बात करते हैं। आज की जगह एक पेड़ माँ के नाम भी कार्यक्रम आयोजित हो रहा है। लेकिन जो इमीडिएट इफेक्ट है हमारा एनवायरमेंट पे, वो अगर आप देखा जाए तो वो इमीडिएट इफेक्ट है कि हम किस तरह से हमारा जो फॉसिल फ्यूल पे निर्भरता है और जिसकी वजह से ग्लोबल वार्मिंग होता है, क्लाइमेट चेंज होता है, उसको हम लोग कम कर सकते हैं। आप लोगों ने देखा है पिछले कुछ वर्षों से हम पहले सुनते थे कि क्लाइमेट चेंज एक स्टोरी है, थ्योरी है, लेकिन हम देख रहे हैं पिछले वर्ष त्रिपुरा में जिस तरह से अनप्रेसिडेंटेड फ्लड्स आए। मुझे नहीं याद है कि यहाँ पर जितने भी लोग हैं वो शायद 30-40 साल में इस तरह भयावह फ्लड कभी देखे होंगे। सिमिलरली हमने देखा किस तरह से वेनाड में फ्लैश फ्लड आया। অতি সম্প্রতি রাজ্যে অনুষ্ঠিত টেট 2 আর্টস পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। কিছু প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল, অনেক প্রশ্নে বানান ভুল ছিল, যা পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে। তাই বৃহস্পতিবার প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই এর তরফ থেকে শিক্ষা ভবনের টিআরপিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন যুব কংগ্রেসের জনৈক নেতৃত্ব বলেন, টেট 2 আর্টস পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে পরীক্ষার্থীদের তরফ থেকে গুরুতর অভিযোগ উঠেছে। টেট 2 পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কিছু প্রশ্নের অফিসিয়াল উত্তরপত্রে ভুল উত্তর দেওয়া হয়েছে। তাছাড়া কিছু প্রশ্নের একাধিক সঠিক উত্তর থাকে, যা অস্পষ্টতা ও বিভ্রান্তির সৃষ্টি করে। এমনকি পরীক্ষার পাঠ্যক্রম বহির্ভূত বিষয়গুলির ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য পূর্ব নোটিশ দেওয়া হয়নি। তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য টিআরবিটি চেয়ারম্যানের নিকট আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান। আজকে আমরা ত্রিপুরার যিনি টিআরবিটি চেয়ারম্যান, আমরা ত্রিপুরা টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে একটা ডেপুটেশনে মিলিত হতে এসেছি। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে যে কিছুদিন পূর্বে টেট 2 আর্টস যে কোশ্চেন পেপারটার যে টেন্টেটিভ আনসার শিট জারি করেছে এই দপ্তর, সেখানে দেখা গেছে প্রচুর যে প্রশ্নপত্রের মধ্যে আছে প্রচুর প্রশ্ন আউট অফ সিলেবাস থেকে এসেছে। কিছু কিছু প্রশ্নের উত্তর সেখানে ডাবল হয়েছে, কিছু রং আছে। সেই জায়গায় আমরা দেখেছি রাজ্যের প্রায় 36,000 স্টুডেন্ট এই পরীক্ষায় বসেছে, যার মধ্যে 50% স্টুডেন্ট হয়েছে আর্টস থেকে। তারা বারংবার টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের এই যে সমস্যা, অর্থাৎ আউট অফ সিলেবাসে কৌশন যেখানে দেখা গেছে রং আনসার, ডাবল আনসার, এই বিষয়গুলি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে এসেছে। উনি তাদেরকে নানা অজুহাত দিয়ে সেখান থেকে নিরাশ করে সেখান থেকে পাঠিয়েছেন, তারা কোনো উত্তর পায়নি। শেষে তারা আমাদের সঙ্গে অর্থাৎ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ এনএসইউআইয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা সেখানে তাদের সমস্ত ডকুমেন্টসগুলো আমরা সেখানে দেখে বুঝতে পেরেছি যে এখানে প্রচুর দপ্তরের গাফলতির ফলে সেখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা, বিশেষ করে পরীক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। তাদের ন্যায্য পাওনা পাইয়ে দেওয়ার জন্যই আজকে আমরা এখানে টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছি।
ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পে শ্রম দপ্তরের উদ্যোগে আগরতলায় শ্রম ভবনের প্রাইভেট কোম্পানির তত্ত্বাবধানে এক নিয়োগ র্যালির আয়োজন করা হয়। জানা যায়, 3টি প্রাইভেট কোম্পানির তত্ত্বাবধানে মোট 332 জন বেকার যুবক যুবতীদের নিয়োগ করা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার জানান জেআরবিটির চেয়ারম্যান অসীম সাহা। তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে ইতিমধ্যে ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পে আমাদের এই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আমরা আজকে একটা ইন্টারভিউর মাধ্যমে 3টা সংস্থা আছে, 3টা সংস্থাতে প্রাইভেট যে সংস্থা, রেপুটেড প্রাইভেট সংস্থা, তাদের মাধ্যমে 332টা পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে ইন্টারভিউ পদ্ধতি শুরু হয়েছে। এই 3টা এমপ্লয়ার যারা আছে হলো ফার্স্ট গাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড, মেটাফোর্স প্রাইভেট লিমিটেড, উর্মিশা কুরিয়ার। এই 3টা সংস্থাতে টোটাল 332টা পোস্টে ওনারা লোক নেবেন, এই উদ্দেশ্যে আজকে ইন্টারভিউটা নেবেন। রাস্তা খারাপ, সংস্কারের কোনো উদ্যোগ নেই, তাই বৃহস্পতিবার রাস্তা সারাইয়ের দাবিতে সোনামুড়া খেদাবাড়ি ওএনজিসি অফিসে তালা ঝুলিয়ে দিল ক্ষুব্ধ গ্রামবাসী। রাস্তা সংস্কারের দাবিতে ওএনজিসির মূল ফটকে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী। ঘটনা বৃহস্পতিবার সোনামুড়া থানাধীন নলচর ব্লকের অন্তর্গত খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীদের অভিযোগ, ওএনজিসির কোনো এক ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করার সময় খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের রাস্তাটি খারাপ হয়ে যায়। রাস্তা সারাইয়ের ব্যাপারে দীর্ঘদিন ওএনজিসি কর্তৃপক্ষকে জানিয়ে কোনো প্রকার সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে আজ ওএনজিসির গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। গ্রামবাসীরা জানান, ওএনজিসিতে নতুন যে আধিকারিক এসেছেন উনি নাকি বলেছেন গ্রামবাসীদের তরফ থেকে পূর্বে দেওয়া ডেপুটেশনগুলির স্মারকলিপি তাদের কাছে নেই। তারা সেগুলি খুঁজে দেখবেন এবং পুনরায় গ্রামবাসীদের তরফ থেকে দেওয়া ডেপুটেশনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেবেন, যেন দ্রুত তাদের সমস্যার সমাধান করা যায়। আমাদের আশ্বাস যদি পূরণ না হয়, আমাদের রাস্তা যদি না তৈরি করে দেয়, তাহলে আমরা কি করব? আমরা এই রাস্তায় চলতে বাধ্য থাকবো। বাট পাশাপাশি আমরা ওএনজিসিকে আর একটা কথা জানিয়ে দেব যে যদি আমাদের রাস্তা তৈরি না হয়, ওএনজিসির ভিতরেই থাকবে। আমাদের গ্রামের 1 ইঞ্চি রাস্তা দিয়ে ওএনজিসি চলতে পারবে না। আমাদের ওএনজিসি প্রজেক্টের ভিতরেই থাকবো। ওএনজিসির কোনো লোক, গাড়ি, অ্যাসেট আমাদের এই গ্রামের রাস্তা ইউজ করতে পারবে না। আমরা ওদেরকে আটকে দিব। প্রয়োজনে জেল হলে হবে, আমরা জেল খাটতেও রাজি আছি, বাট আমাদের রাস্তা আমরা ডিমান্ড করবো। আমরা এই স্বাধীন ভারতবর্ষে বাস করি, আমাদের এই চলাফেরার অধিকার আছে, বসবাস করার অধিকার আছে। আমরা যে ডিমান্ড করছি সেটা সেখানে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে একদম আমাদের গ্রামে 100 বছর বয়স্ক লোক পর্যন্ত আছে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আমরা এখানে কোনো অবৈধ ডিমান্ড নাই, শুধু আমাদের রাস্তা তৈরি করে দেবে, কারণ যে ডাইভারশনের কারণে আমাদের রাস্তা নষ্ট হয়েছে ওএনজিসি। সেক্ষেত্রে আগামী কিছুদিন সময় বেঁধে দেন গ্রামবাসীরা। যদি অনতিবিলম্বে দ্রুত সড়ক সংস্কার করা না হয়, তাহলে আগামী দিনে ওএনজিসি কর্তৃপক্ষের কোনো যানবাহন খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই সড়কের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না। তারা তাদের দাবিতে অনড় বলে স্পষ্ট জানিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। নিচ্ছে আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Debro Hospital. বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। কৈলাস শহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কালীশাসন চা বাগানে গাড়ি চালককে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় কৈলাসহর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলে বৃহস্পতিবার জানান কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী। গত ৩রা জুন মঙ্গলবার দুপুরে কৈলাস শহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার কালীশাসন চা বাগানে বেপরোয়াভাবে একটি গাড়ি চালিয়ে এক চা বাগান শ্রমিক লগিন ওরাংকে ধাক্কা দিয়ে গাড়িটি ড্রেনে পড়ে গিয়ে আর এগোতে না পারে গাড়ি চালক প্রদীপ দাস এবং গাড়িতে থাকা নির্মল দাস এবং দীপেন দেবনাথ এই ৩ বন্ধু একসাথে দৌড়ে কালীশাসন চা বাগানের ভেতরে ঢুকে যায়। তাদের মধ্যে দীপেন দেবনাথ পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়ি চালক প্রদীপ দাসকে চা বাগানের ভেতরে পেয়ে উত্তেজিত গ্রামবাসীরা বেধড়কভাবে পিটিয়ে হত্যা করে এবং গাড়িটিও আগুনে জ্বালিয়ে দেয়। পরবর্তী সময়ে কৈলাসহর থানার পুলিশ চা বাগানের ভেতরে গাড়ি চালক প্রদীপ দাসের মৃতদেহ পেয়ে আইনি প্রক্রিয়া চলাকালীন গাড়িতে থাকা নির্মল দাস চা বাগানের জঙ্গল থেকে বেরিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তী সময়ে বুধবার ঊনকোটি জেলা হাসপাতালে গাড়ি চালক প্রদীপ দাসের মৃতদেহের ময়না তদন্ত করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। অন্যদিকে মঙ্গলবার ঘটনার রাতে গাড়ি চালক মৃত প্রদীপ দাসের বড় ভাই কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে তদন্ত শুরু করে এবং জিজ্ঞাসাবাদের জন্য কালীশাসন চা বাগানের ম্যানেজার, রাংরুং গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় কয়েকজন বিশিষ্ট সমাজসেবী সহ চা বাগান শ্রমিকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। চা বাগান শ্রমিকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করায় গোটা কালীশাসন চা বাগানের সমস্ত চা বাগান শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভের ফলে শ্রমিক এবং চা বাগানের মালিক কর্তৃপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়। এই খবর পেয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী বৃহস্পতিবার কালীশাসন চা বাগানে গিয়ে বাগানের সকল শ্রমিকদের সাথে এক বৈঠক করে। এই বৈঠকে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় শ্রমিক নেতা তথা প্রাক্তন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মী এবং কালীশাসন চা বাগানের ম্যানেজার। বৈঠকে কৈলাসহর থানার ওসি স্পষ্টভাবে জানিয়ে দেন যে মঙ্গলবার যখন গাড়ির চালককে হত্যা করা হয় এবং গাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে তখন যদি সেই ঘটনা কেউ দেখে থাকে কিংবা সেই ঘটনায় যারা জড়িত রয়েছেন ওনারা যদি স্বেচ্ছায় পুলিশের কাছে স্বীকার করে নেয় তাহলে বিষয়টির সাথে সাথে সমাপ্তি হবে। আর যতক্ষণ অবধি কেউ নিজে থেকে স্বীকার করবেন না কিংবা পুলিশকে সাহায্য সহযোগিতা করবেন না ততক্ষণ অবধি পুলিশ তদন্তের স্বার্থে চা বাগানের যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাবে। বৈঠক শেষে ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে মঙ্গলবার গাড়ি চালক প্রদীপ দাসের হত্যার ঘটনায় পুলিশ এখন অবধি সমরজিৎ গোয়ালা এবং প্রেমজিৎ গোয়ালা নামে 2 চা বাগান শ্রমিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া 2 চা বাগান শ্রমিককে পুলিশ এদিন কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। তবে এই মামলায় আরও কয়েকজন চা বাগান শ্রমিকদের গ্রেপ্তার হবার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। গতকালকে মোট 3 জনকে আমরা উঠিয়েছিলাম এই কেসের নিরিখে। আমাদের কাছে কিছু পয়েন্ট আসছিল, তো আমরা ওদেরকে ইন্টারোগেশন করে ওদের মধ্যে থেকে 2 জনকে আমরা কেসে বুক করেছি। তো এই বিষয় নিয়ে এলাকায় চা শ্রমিকদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, চা শ্রমিক ভার্সেস বাগান কর্তৃপক্ষ। তো এই জায়গাটা ক্লিয়ারেন্স করার জন্য আমরা আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে কী হতে পারে এবং এখানে যারা শ্রমিক রয়েছে, নির্দোষ শ্রমিক রয়েছে, তাদেরকে যাতে আমরা কেসের আমরা যাতে হ্যারাসমেন্ট না হতে হয় সেজন্য আমরা এখানে কেসের লাইন আমাদের তরফ থেকে এখানে ক্লিয়ারেন্স করা হয়েছে। এই ব্যাপারে আমরা ওদেরকে আশ্বস্ত করেছি। আশা করি আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষ থেকে
এবং লোকাল যে সমাজসেবীরা আছে ওনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো, সেজন্যই এখানে আসা থাকবে। গাড়ি চালক হত্যার পিছনে এখন পর্যন্ত কয়জন গ্রেপ্তার হয়েছে? এখন পর্যন্ত ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। ভোরের নিস্তব্ধতায় ভয়াবহ বিপদ, আহত হলেন 5 মৎস্য ব্যবসায়ী। ছেত্রীমাই আগরতলা উদয়পুর সড়কে মাছের গাড়ি উল্টে আহত হয় এই 5 জন মৎস্য ব্যবসায়ী। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। চাকা ভিজে গাড়ি উল্টে আহত 5 জন মৎস্য ব্যবসায়ী। ঘটনা বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ থানাধীন ছেচুনিমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন 8 নম্বর জাতীয় সড়কে। জানা যায় একটি মাছ বোঝাই করা গাড়ি মেলাঘর কেমতলি থেকে আগরতলা যাওয়ার পথে ছেচুরিমাই এলাকায় হঠাৎ করে চাকা ফেটে জাতীয় সড়কে উল্টে যায়। মারাত্মকভাবে আহত হয় গাড়িতে থাকা 5 জন মৎস্য ব্যবসায়ী ইন্দ্রজিৎ সরকার, শিমুল দাস, নিমাই দাস, যতীন্দ্র দাস, রাজেশ দাস। এ বিষয়ে জনৈক মাছ ব্যবসায়ী সংবাদ মাধ্যমে বিষয়টি অবগত করেন। মাছ পেয়ে যেতেছিলাম আগরতলা, তো গাড়ি ক্রাশ মারছে, চাক্কা পল্টে গিয়ে আর এই ক্রাশ পেয়ে উল্টে গেছে গাড়ি। আমরা ফার্স্ট জন আছি। এদিকে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর পূজা দেব তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর এক্স-রে করানোর জন্য মেলাঘর এবং বিশালগড় মহকুমা হাসপাতালে রেফার করে। এদিকে সেই প্রবাদ অর্থাৎ কারোর ভাদ্র মাস আর কারোর সর্বনাশ যেন ফের জীবন্ত হয়ে ওঠে যখন দেখা যায় দুর্ঘটনাগ্রস্ত মাছের গাড়ি থেকে মাছ ছিনিয়ে নেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন কয়েকজন স্থানীয় বাসিন্দারা। আর এদিকে রাস্তার পাশে যন্ত্রণায় ছটফট করছেন মাছ ব্যবসায়ীরা। একই মুদ্রার দুই রূপ এদিন এই ঘটনায় প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। কৈলাসহরে আটক করা হলো এক রোহিঙ্গা যুবককে। ইরানি থানার পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়। বুধবার গভীর রাতে গণ্যপুর ব্লকের ধুলিয়ার কান্দি পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড থেকে নূর মোস্তাফা নামে 22 বছরের যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক আব্দুল ওয়াহিদকেও আটক করে পুলিশ। বৃহস্পতিবার এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ইরানি থানার পুলিশ অভিযানে নামে। ধৃত নূর মোস্তাফা মায়ানমারের বাসিন্দা। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশে পালানো। এদিন তাকে পুলিশ রিমান্ডে আদালতে হাজির করা হয়। গতকালকে রাত্রিবেলা আমাদের ইরানি থানার কাছে একটা খবর আসে যে ধুলিয়ার কান্দিতে নাকি একজন মায়ানমারের একজন লোক আত্মগোপন করে আছে। সেই খবরের ভিত্তিতে গতকালকে রাত্রে আমাদের ইরানি থানার সাব ইন্সপেক্টর রোলিয়ানা, সাব ইন্সপেক্টর আবু আওয়াল এবং এএসআই গোপাল ধন সিনহার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ধুলিয়ারকান্দি 5 নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহিদের বাড়িতে রেড করেন। রেড করার সময় ওইখানে একটি নূর মুস্তফা, যার ডাকনাম বড় ভাই, তার বয়স অনুমান 20-22 বছর হবে, তাকে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে তার বাড়ি রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছে। তাকে সাহায্যকারী আরও 2-1জন আছে টাউটের নাম, যেগুলো ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে। এরপর ইনভেস্টিগেশনে শুরু হয়। একটা কেস, একটা রেজিস্টার হয় ইরানি পিএসএ কেস নাম্বার 17/2025। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একিভি টিভির পর্দায়। নমস্কার।